গুড মর্নিং। আজকে 24 তারিখ। গতকাল পশ্চিমবঙ্গে দু দফা ভোটের প্রথম দফা হয়ে গিয়েছে ভোট, এবং আমরা যতটুকু খবর পেয়েছি বিভিন্ন সংবাদপত্র, টিভি, সোশ্যাল মিডিয়া, সেখান থেকে দেখা যাচ্ছে ভোট প্রায় পড়েছে 90%। ভালোই। পশ্চিমবঙ্গে যেখানে গড়ে 70 থেকে 80-র মধ্যে ভোট পড়ে, এবং অন্যান্য রাজ্য সমগ্র ভারতবর্ষ হিসাব করলে যেখানে 65 থেকে 75% মধ্যে ভোট পড়ে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে 90% ভোট পড়েছে এবার, অবশ্য এসআইআর হয়ে যাওয়ার ফলে। ভালোই। প্রথম দফার ভোটে যে সমস্ত গাফিলতি, ভুল ত্রুটি হয়েছে সেই সমস্তগুলো কিন্তু সংশোধন করা হবে দ্বিতীয় দফায়। অর্থাৎ দ্বিতীয় দফায় কর্মচারীদের উপর কিন্তু একটু বেশি চাপ থাকবে। আবার সুবিধা এটা যে প্রথম দফার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্বিতীয় দফার ভোটটা আরও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সুতরাং দ্বিতীয় দফায় ভোটে যারা ভোট নিতে যাবেন তারা অনেক বেশি সাবধান থাকবেন, অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে সমস্ত পোলিং পার্টিকে এবং অন্যান্যদেরকে। প্রথমে আপনাদেরকে একটি আপডেটের কথা জানাই। ডিসিআরসি থেকে যখন মালপত্র গুছিয়ে নিয়েছেন, সমস্ত কিছু বুঝে নিয়েছেন এবং বুথের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছেন, দেখেছেন আপনার জন্য একটা সিঙ্গেল গাড়ি আছে। দেখে খুবই আনন্দ পেয়েছেন যে না, সিঙ্গেল গাড়ি পেয়েছি, ভোট শেষে কারোর উপর নির্ভর করতে হবে না, কারোর জন্য অপেক্ষা করতে হবে না। আমাদের ভোট শেষ হয়ে গেলে আমরা তাড়াতাড়ি করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে একটা গাড়িতেই চলে আসতে পারবো। কিন্তু আপনারা মনে রাখবেন, ফেরার সময় কিন্তু সিঙ্গেল গাড়ি থাকতে নাও পারে। একটা গ্রুপ, একটা বাসে করে আসতে হতে পারে। কারণ ভোট হয়ে যাওয়ার পরে সবথেকে মূল্যবান বস্তুটা হলো মেশিন এবং পেপারস। তার নিরাপত্তা আগে। অনেক জায়গায় হামলা হতে পারে, সেই কথা মনে করে একটা গাড়ি কিন্তু তুলে নেওয়া হতে পারে এবং বাসে করে আসতে হতে পারে। তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব জিনিসপত্র গুছিয়ে নেবেন এবং সেক্টর অফিসারের নির্দেশের জন্য অপেক্ষা করবেন। সেক্টর অফিসারকে গালাগালি করলে কিন্তু কাজ সহজ হবে না, কারণ সেক্টর অফিসার নিজের ইচ্ছাতে কিছু করতে পারেন না। সেক্টর অফিসারকে নির্দেশ দেবেন রিটার্নিং অফিসার, রিটার্নিং অফিসারকে নির্দেশ দেবেন ইলেকশন কমিশন। সুতরাং একটা পর্যায়, একটা ধাপ রয়েছে। এখানে গালাগালি দেবার জায়গা নেই। জায়গা যেটা আছে সেটা হচ্ছে কাজকর্ম ঠিকভাবে করা, ঠিকভাবে দায়িত্ব পালন করা। প্রথম দফার ভোটে একটা দুঃখজনক ঘটনার কথা শুনেছি। কোনো একটা পোলিং বুথে পোলিং অফিসাররা দুপুরবেলা সবাই 20 মিনিটের বিরতি নিয়েছিলেন, একসঙ্গে খেতে চলে গিয়েছিলেন। সেটা কিন্তু করা যাবে না। কোনটা ঠিক, কোনটা ভুল, কে কি বলছে, কি করা উচিত, সেসব এখানে কিন্তু গৌণ ব্যাপার। যেটা নিয়ম সেটাই কিন্তু সকলকে মানতে হবে। ভোট চলাকালীন সকাল 7টা থেকে ভোট শুরু হবে, সাধারণত সন্ধ্যা 6টা পর্যন্ত। এর মধ্যে কিন্তু টিফিন খাওয়ার জন্য আলাদা করে কোনো সময় বরাদ্দ করা হয়নি। সুতরাং টিফিন খেতে হবে পালা করে। একজন যাবেন, একজন আসবেন, কিন্তু সবাই একসঙ্গে যাওয়া যাবে না। ভোট কিন্তু চলতেই থাকবে। একটা প্রশ্ন এসেছিল আমার বন্ধুদের কাছ থেকে যে 3টে করে ভোটার লিস্ট দেওয়া হয়, একটার নাম মার্কড কপি আর দুটোর নাম ওয়ার্কিং কপি। বাস্তবে 3টে কপি একই। মার্কড কপিতেও যা আছে, যেভাবে সমস্ত কিছু মার্কিং করা আছে, ওয়ার্কিং কপিতেও তাই আছে। শুধু মার্কড কপির উপরে একটা রাবার স্টাম্প লিখে দেওয়া আছে মার্কড কপি, আর অন্যগুলোর উপরে লিখে দেওয়া আছে ওয়ার্কিং কপি। 3টে ভোটার লিস্টের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। এখন কথা হচ্ছে, মার্কড কপি থাকে ফার্স্ট পোলিং অফিসারের কাছে। ভোটার এলে তিনি তার সিরিয়াল নম্বর খুঁজে সেটা যাচাই করবার পরে, পুরুষ হলে তিনি কোনাকুনিভাবে ওই ঘরটা কেটে দেন, মহিলা হলে কোনাকুনিভাবে ওই ঘরটা কেটে দেওয়ার পরে তার সিরিয়াল নম্বরকে একটা লাল গোল দেন। আর থার্ড জেন্ডারের কোনো ভোটার এলে কোনাকুনিভাবে কেটে দেওয়া এবং একটা স্টার মার্ক দিয়ে দেওয়া হয়, কে কোন ক্যাটাগরির ভোটার সেটা চিহ্নিত করার জন্য। সেটা করতে হবে লাল কালিতে। একজন আমাকে প্রশ্ন করেছিলেন লাল কালির ভূমিকা কী। লাল কালি হচ্ছে এই কাটাকাটির জন্য। এর আগে আমরা যতগুলো ভোট দেখেছি বা ভোট করেছি, সেখানে লাল কালির কথাটা উল্লেখ না থাকলেও সিস্টেমটা একই ছিল।
এবার নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছেন লাল কালিতে করতে হবে, সুতরাং লাল কালিতে করতে হবে। লাল কালির ভূমিকা এইটুকুই, আর কোনো ভূমিকা নেই। এরপরে কথা হচ্ছে যে ওয়ার্কিং কপি যে দুটো থাকলো সেই দুটোর কি হবে। সেই দুটোর একটা প্রিসাইডিং অফিসারের টেবিলে থাকে সাধারণত, যদি অন্য কোনো পোলিং অফিসার সেটা দেখতে চান নিতে পারেন। আর একটা সেকেন্ড ওয়ার্কিং কপিটা এতকাল টাঙিয়ে দেওয়া হতো বুথের বাইরে। ভোটাররা আসবেন, নিজেদের নাম সিরিয়াল নম্বর চেক করবেন এবং ভেতরে ঢুকবেন। এবছর ওটার দরকার হবে না, তার কারণ এবছর বাইরে বিএলওকে বসিয়ে রাখা হচ্ছে ভোটার অ্যাসিস্ট্যান্স বুথে, VAB। বিএলও একটা চেয়ার টেবিল নিয়ে বসে থাকবেন, তিনি ভোটারদের সহযোগিতা করবেন। এরপরে একটা প্রশ্ন এসেছিল যে বাড়িতে বাড়িতে গিয়ে বিএলও যে VIS দিয়ে বেড়াচ্ছেন, সেটা তো সবাই পাচ্ছেন না, সবাই VIS তো পাননি। সকলের বাড়িতে বিএলও কিন্তু VIS দিতে যাননি। আমার 29 তারিখে ভোট, আজকে 24 তারিখ, এখনও পর্যন্ত আমি পাইনি, জানি না আসবে কিনা। তো এইরকম অনেক ভোটার থাকবেন যে তারা VIS নিয়ে আসেননি, তারা চিরকুটও নিয়ে আসেননি যে তার সিরিয়াল নম্বর কত। বিভিন্ন পোলিং পার্টিরাও একটা চিরকুট দেয়, তিনি সেটা আনেননি, কারণ প্রত্যেককে দুটো ধাপ আইডেন্টিফিকেশান পার করে তারপরে বুথে ঢুকতে হবে। প্রথম আইডেন্টিফিকেশানটা হবে কেন্দ্রীয় বাহিনী চেক করতে পারে। কোনো ভোটার যখন 100 মিটার গণ্ডির মধ্যে ঢুকবেন তখন কেন্দ্রীয় বাহিনী তার আইডেন্টি কার্ড চেক করতে পারেন যে তিনি আইডেন্টি কার্ড নিয়ে ঢুকছেন কিনা। এরপরে বিএলও তিনি সিরিয়াল নম্বর তাকে বলে দিতে পারেন। দেখা গেল সিরিয়াল নম্বর তিনি যা শুনলেন বুথে আসতে আসতে ভুলে গেলেন, তখন কি হবে? তখন প্রিসাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং অফিসার ওই ভোটারকে আবার বিএলওর কাছে পাঠাবেন না। এখানে প্রিসাইডিং অফিসার বা অন্যান্য অফিসার যারা থাকবেন তাদের কাজ হবে ECI নেট অ্যাপ থেকে সার্চ ভোটার ডিটেলস, সেখানে ওই ভোটারের এপিক নম্বর বসিয়ে দিলেই তার বর্তমান সিরিয়াল কত সেটা জানা যাবে। সুতরাং কোনো ভোটার যদি একবার বুথের মধ্যে ঢুকে যান, তাকে কিন্তু সিরিয়াল নম্বর মিলছে না বলে বাইরে বার করে দেওয়া যাবে না। তাকে আগে চেক করে নিতে হবে যে তিনি সত্যি সত্যি ওই বুথের ভোটার কিনা, তার নাম ভোটার লিস্টে আছে কিনা। যদি ভোটার লিস্টে থাকে তাহলে অবশ্যই সেই নামটা পাওয়া যাবে, আর না থাকলে তখন বাইরে বার করে দিতে হবে। একটা বিষয় হচ্ছে এপিক কার্ড এবং যে কটা 13টা অল্টারনেটিভ কার্ডের কথা বলা হয়েছে তার কোনোটি না কোনোটি নিয়ে অবশ্যই আসতেই হবে, এটার কোনো অন্যথা নেই। ভোটার ইনফরমেশান স্লিপ যেটা VIS বিএলও বাড়ি বাড়ি গিয়ে দেন, ওটা নির্বাচন কমিশনের স্বীকৃত কাগজ, কিন্তু ওটা কোনো আইডেন্টিটি প্রুফ নয়। ওটা লেখাই আছে আইডেন্টিটি প্রুফ নয়, ভোটারের সিরিয়াল নম্বর দেখবার জন্য, সহজ করে দেওয়ার জন্য ওইটা ব্যবহার করা হয়েছে। আমাকে যারা প্রশ্ন করেছিলেন তাদের প্রশ্নগুলোর উত্তর আমি এর মধ্যে দিয়ে দিলাম। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। ভিডিও দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।